এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইউনিয়ন বাজেট 2024। ইউনিয়ন বাজেট সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন পেশ করা হয়। আজকে আমাদের মেইনলি সেই বাজেটের উপরই আলোচনা। বাজেট সাধারণত কেন পেশ করা হয়? কারণ কি সরকার একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা কি করে স্থির করে, কোন খাতে কত টাকা কি করবে ব্যয় করবে, আর সেই অনুযায়ী কি করে সরকার তার অ্যাচিভমেন্ট করার কি করে চেষ্টা করে। এটাই হলো কি বাজেট। তবে এইবার যে এই বছর যে বাজেট পেশ করা হচ্ছে সেটা হলো কি অন্তর্বর্তীকালীন বাজেট, ফুল বাজেট নয়। অন্তর্বর্তীকালীন বাজেট ব্যাপারটা কি একটু আমরা সংক্ষেপে বলে রাখি। অন্তর্বর্তীকালীন বাজেট হলো কি সাধারণত যে বছর লোকসভা নির্বাচন হয় সেই বছর কি করে সরকার আপাতত লোকসভা হতে আপাতত মোটামুটি 3 মাসের মতো বাকি, সেই সময় পিরিয়ডটা কাজ চালানোর জন্য কি করে একটা ছোট মানে কি অন্তর্বর্তীকালীন একটা বাজেট পেশ করে। এই বাজেটই হলো কি ইউনিয়ন বাজেট, সরি এই বাজেটই হলো কি অন্তর্বর্তীকালীন বাজেট। এই বাজেট নিয়ে আজকে আমরা কি মেনলি আলোচনা করব। এই বাজেটের উপর সরকার এবার যে সমস্ত জিনিসের উপর, যে সমস্ত মানে স্কিমের ওপর বা যে সমস্ত ক্ষেত্রের ওপর ফোকাস করেছে তা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন, সাধারণত কি সবসময় কি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি করে এই বাজেট কি করে থাকেন, পেশ করে থাকেন। তাই প্রথমে আমরা বাজেট পড়তে গেলে আমরা কিছু স্ট্যাটিক কোশ্চেন জেনে রাখি, কারণ কি স্ট্যাটিক কোশ্চেন থেকে আমাদের পরীক্ষায় একটি বা দুটি কোশ্চেন কি জিজ্ঞেস করে। তাহলে প্রথমেই আমরা কি জানবো, প্রথম বাজেট, ফার্স্ট বাজেট অফ ইন্ডিয়া কবে পেশ করা হয়? প্রথম ভারতে বাজেট পেশ করা হয়েছিল 18 ফেব্রুয়ারি 1860 সনে। ফার্স্ট বাজেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে কি স্বাধীন ভারতে কবে পেশ করা হয়? সেটা পেশ করা হয় 26 নভেম্বর 1947 সনে। কে পেশ করেছিল? আর কে সম্মুখম ছেত্রী, এটা তোমরা মনে রাখবে। তাই দেখো ফাদার অফ ইন্ডিয়ান বাজেট কাকে বলা হয় যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, তাহলে অ্যান্সার কি হবে? জেমস উইলসনকে বলা হয় কি ফাদার অফ ইন্ডিয়ান বাজেট। তিনি কবে, তিনি প্রথম যে বাজেট পেশ করা হয়েছিল ভারতে 18 ফেব্রুয়ারি 1860, তখন আসলে কি ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেই সময় তিনি কি বাজেট পেশ করেছিলেন, এর জন্য তাকে কি বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান বাজেট। এরপরে দেখো কি রয়েছে, ফার্স্ট বাজেট অফ রিপাবলিক ইন্ডিয়া। রিপাবলিক ইন্ডিয়া মানে কি আমাদের সংবিধান কবে তৈরি হয়? 1950 সালের 26 জানুয়ারি। তারপরে তারপরে যে বাজেট পেশ করা হয় সেটাই হলো কি রিপাবলিক ইন্ডিয়ার বাজেট। সেটা প্রথম কে পেশ করেছিলেন? জন মাথাইয়া। তিনি কবে পেশ করেন? 18 ফেব্রুয়ারি 1950 সনে। ঠিক আছে, এগুলো স্ট্যাটিক জিকের কোশ্চেন। তারপরে দেখো আরেকটি কোশ্চেন পরীক্ষায় প্রায়ই এসে থাকে, বাজেট ওয়ার্ড মানে যে বাজেট শব্দটা, এটা আমাদের কিন্তু সংবিধানের মধ্যে কি উল্লেখ করা নেই। এই জন্য বাজেটটাকে কিভাবে দেওয়া রয়েছে সংবিধানের মধ্যে আমাদের, সেটা লেখা রয়েছে কি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা পরীক্ষায় আসে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? সেটা রয়েছে আর্টিকেল 112-তে। এটা কিন্তু পরীক্ষায় রিপিটেড কোশ্চেন। তারপরে দেখো এই যে বাজেট তো পেশ করে অর্থমন্ত্রী, তাহলে ম্যাক্সিমাম নম্বর কোন মন্ত্রী সেটা কি পেশ করেছিলেন? সেটা সবচেয়ে বেশিবার পেশ করেছেন কে? মোরারজি দেশাই, সরি। তিনি কতবার পেশ করেছিলেন? 10 বার। আর নির্মলা সীতারামন এখন পর্যন্ত কতবার করলেন? 6 বার। এটা তোমরা মনে রাখবে। তারপরে দেখো প্রধানমন্ত্রী হিসাবে কে প্রথম এই বাজেট পেশ করেছিল? সেটি হলো কি, তিনি হলেন কে? জওহরলাল নেহরু। তিনি কত সনে করেছিলেন? 1958 1959, মানে এই সময়কাল। দেখো জওহরলাল নেহরু কেন তিনি প্রাইম মিনিস্টার হয়ে বাজেট পেশ করলেন? কারণ কি তিনি তখন কি অর্থ দপ্তরের তিনি দায়িত্বে ছিলেন। টোটাল 3জন মানে সর্বমোট 3জন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বাজেট পেশ করেছে। তারা কে কে হলেন? তারা হলেন কি জেএল নেহরু মানে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী আর কি রাজীব গান্ধী। এটা তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এখন পর্যন্ত কতজন পিএম এই বাজেট পেশ করেছে? কতজন পিএম পেশ করেছে এখন পর্যন্ত? 3জন পিএম। পরীক্ষা যদি তোমাকে জিজ্ঞেস করে ফার্স্ট ওমেন যে বাজেট পেশ করে তিনি কে? তিনি হলেন ইন্দিরা গান্ধী। কত সনে তিনি পেশ করেছিলেন? 1970 সনে। ফার্স্ট ওমেন মিনিস্টার, ওমেন ফিনান্স মিনিস্টার হিসেবে প্রথম বাজেট ফুল ফ্লেজ বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। দুটোর মধ্যে কিন্তু কেউ গুলোবে না। ফার্স্ট কি সম্পূর্ণরূপে যে বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন কি অর্থমন্ত্রী ছিলেন সম্পূর্ণরূপে, কিন্তু এটা কি প্রেজেন্ট করেছিলেন তিনি, কিন্তু সম্পূর্ণরূপে অর্থনৈতিক দায়িত্ব হিসেবে প্রেজেন্ট করেছিলেন কে? নির্মলা সীতারামন। শর্টেস্ট বাজেট স্পিচ কে দিয়েছিলেন? হিরু ভাই মুলিজি ভাই প্যাটেল। তিনি কত সনে দিয়েছিলেন? 1977 সালে। তার ওয়ার্ড সংখ্যা কত ছিল? 800 ওয়ার্ডের তিনি কি যে বাজেটের স্পিচ রয়েছে সেই স্পিচের যে ওয়ার্ড সংখ্যা ছিল তাতে কত? টোটাল 800টি ওয়ার্ড ছিল। তারপরে দেখো লংগেস্ট বাজেট স্পিচ কে দিয়েছিলেন? নির্মলা সীতারামন। তার ডিউরেশন কত ছিল? 2 ঘন্টা
40 মিনিট। তিনি কত সময় সেই বাজেটটা পেশ করেছিলেন? 2020 সনে। এখানে যে সমস্ত জিনিস টপিক নিয়ে আলোচনা করা হলো বা যে কোনো টার্ম নিয়ে আলোচনা করলো প্রত্যেকটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক হিসাবে প্রত্যেকবারই যে কোনো পরীক্ষায় কি এসে থাকে। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মেইন কি এবারের বাজেট। তার আগে দেখো, তার আগে আমরা কিছু রয়েছে আরো কিছু স্ট্র্যাটেজিকে, এটা আমরা একটু পড়ে নিই, তারপরে ওটা আলোচনা করছি। ফার্স্ট টাইম কে বাজেট পেশ করেছিল? যশবন্ত সিনহা। তিনি কি ছিলেন? তখনকার অর্থমন্ত্রী ছিলেন। সেই সময় কে ছিল সরকারে? অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল। দেখো এখান থেকে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, তিনি যে বাজেট পেশ করেছিলেন কখন পেশ করেছিলেন? 11টার সময়। সেটা শুরু হয় কবে? 2001 সালে। তার মানে কি এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে পরীক্ষায়, সকাল 11টার সময় বাজেট পেশ করা শুরু হয় কোন সন থেকে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 2001 সনে। কে চালু করেছিলেন? যশবন্ত সিনহা। আসলে আগে কি হতো, আগে বাজেটটা আগের সময় মানে 2001-এর আগে বাজেটটা কি ইংল্যান্ডে পাস হতো, তখন সেখানে কি আগে পাস হতো, আর সেটাই পরবর্তীতে ভারতের পার্লামেন্টে যখন পেশ করা হতো সেটা কি 3টার সময় কি পেশ করা হতো। এর জন্য কি প্রথম 11টার সময় বাজেট কি পেশ করা শুরু হয় কে কার সময়? যশবন্ত সিনহার সময়। সেই সময় অটল বিহারী বাজপেয়ীর কি ছিল? সরকার ছিল। তারপরে দেখো, দ্য বাজেট ওয়াজ প্রেজেন্ট লাস্ট ডেট অফ ফেব্রুয়ারি। তাহলে বাজেট কবে পেশ করা হয়? ফেব্রুয়ারি লাস্ট দিন। বাট কিন্তু নাও ইট হ্যাজ বিন প্রেজেন্ট ইন কত? এটা কবে থেকে পেশ করা হয়? এখন কখন থেকে? এখন হলো 1 ফেব্রুয়ারিতে কি পেশ করা হয়। সেটা শুরু হয়েছে কবে থেকে? 2017 সন থেকে। এখান থেকে আরেকটি কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে যে ইন্টিম বাজেট, যেটা বলি আমরা অন্তর্বর্তীকালীন বাজেট, সেই বাজেটের নাম কি, যাকে আরেকটা কি নামে ডাকা হয়? সেটি হলো কি মিনি বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট নামে ডাকা হয়। এই যে মিনি বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট বা ইন্টিম বাজেট, এই টার্মটা প্রথম কে ইউজ করেছিলেন? আর কে শম্মুখম ছেত্রী। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপরে দেখো, রেলওয়ে বাজেট ওয়াজ সেপারেটেড ফ্রম জেনারেল বাজেট বাই দি অ্যাকর্ড কমিটি ইন 1924। অর্থাৎ 1924 সনে কি করা হয়েছিল? জেনারেল যে বাজেট হয় সেই বাজেট থেকে রেলওয়ে বাজেটকে ছিন্ন করা হয়েছিল। আগে কি করা হতো? 1924-এর আগে সেটাকে একসঙ্গে কি করা হতো? পেশ করা হতো। বাট নাও কিন্তু এখন আমরা এখানে কি হয়েছে? এখন রেলওয়ে বাজেট এবং কি যে জেনারেল বাজেট রয়েছে দুটোকে একসঙ্গে পেশ করা হয়, এবং সেটা কবে থেকে শুরু হয়েছে? আবার 2016 সন থেকে। এটা তোমরা মনে রাখবে। তাহলে এখান থেকে আসতে পারে পরীক্ষায় পেপারলেস বাজেট ফার্স্ট টাইম প্রেজেন্ট করা হয়েছে কবে? 2021 সনে। কে করেছিলেন? নির্মলা সীতারামন। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা হলো আমাদের ডিজিটাল যে আছে সেই ডিজিটালের কথাই কি মনে করিয়ে দেয়। এখন আমরা মেইন যে এবারে বাজেট রয়েছে সেখানে সেটা নিয়ে কি আলোচনা করব। দেখো কি কি এবার বাজেটে আনা হয়েছে। আগামী 5 বছর হবে উন্নয়নের বছর, অর্থাৎ 5 বছরে ভারতের আর্থিক বৃদ্ধি ঘটবে। আসলে ব্যাপারটা কি বলেছে? আসলে বলছে 2047 সালে ভারতের কি লক্ষ্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কি লক্ষ্য মাথাতে? বিকশিত ভারত বা বিকশিত ভারত হিসাবে কি গড়ে তোলা কি একটা টার্গেট রেখেছে, এটাই এখানে বলা রয়েছে আসলে। তারপরে কি 11.11 লক্ষ টাকা মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা কি করেছে? নির্ধারণ করা হয়েছে। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, পিএম মুদ্রা যোজনায় 43 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে পিএম মুদ্রা যোজনায় কত কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 43 কোটি টাকা। তাহলে সে কোন কোন সেক্টরের ক্ষেত্রে সেই ঋণ ইউজ করা যাবে? সেটা কি স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ স্কিলের মাধ্যমে কি সাহায্য করার জন্য। তারপর কি মেইনলি আগের বার যে আয়কর কাঠামো ছিল সেই আয়কর কাঠামোর তেমন কোনো কি পরিবর্তন করা হয়নি, তাই লেখা এখানে রয়েছে। কেননা কি সামনের কি হয়তোবা নতুন সরকার গঠন হবে, সেই সময় আবার কি নতুন করে কি সেটা পেশ করা হবে। তারপরে দেখো, এটা হলো প্রিভিয়াস ইয়ারে যে বাজেট পেশ হলো সেখানকার কিছু অ্যাচিভমেন্ট নিয়ে এটা লেখা রয়েছে। মাসিক জিএসটি সংগ্রহ পায় কি দ্বিগুণ হয়েছে। অ্যাচিভমেন্টটা কি অ্যাচিভমেন্ট করেছে? বিগত 5 বছরের লক্ষ্য ছিল করদাতাদের সুবিধা দেওয়া, এটা কি লক্ষ্য ছিল কিন্তু সুবিধা দিয়েছে। এতে কি হয়েছে? গড় প্রসেসিং সময় 93 দিন থেকে কমিয়ে কতদিন করা হয়েছে? 10 দিন করা হয়েছে। আবার কি পরোক্ষ করের ক্ষেত্রে জিএসটি করের বোঝা কি হয়েছে? কমানো হয়েছে। এবং সবচেয়ে ভাইটাল ব্যাপার কি, মাসিক যে জিএসটি আছে তার সংগ্রহের পরিমাণ কত গুণ বেড়েছে? দ্বিগুণ পড়েছে। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তারপরে দেখো 7 লক্ষ টাকা অবধি আয়ে কোনো রকম কি আয়কর নেই। বিগত 10 বছরে আয়কর সংগ্রহ কত গুণ বেড়েছে? 3 গুণ বেড়েছে। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। তারপরে কি রিটার্ন ফাইল কত গুণ বেড়েছে? 2.4 গুণ। এই ডাটাগুলি থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। তারপরে কি 7 লক্ষ টাকা অবধি আয়েও কোনো কি আয়কর নেই। পরীক্ষায় আসতে পারে কত লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না?
7 লক্ষ টাকা। তারপরে কি রিটেল বিজনেস 2 কোটি থেকে বেড়ে কয় কোটি হয়েছে? 3 কোটি হয়েছে। তারপরে নেক্সট দেখো 2024-25 অর্থবর্ষে আর্থিক প্রবৃদ্ধি হার কত শতাংশ বেড়েছে? 5.1% বেড়েছে। এবার দেখো গ্রামীণ এলাকায় যে পিএম আবাস যোজনা রয়েছে সেখানে কত পার্সেন্ট ঘর দেওয়া হয়েছে? 70%। এটা মানে কি অ্যাচিভমেন্ট সম্পর্কে বলেছে, মানে আগের ইয়ারে কি অ্যাচিভ করেছে। এর মধ্যে অনেক কি মালিক কি মহিলা, তাদের মধ্যে যে বাড়ির যে মালিকিন সেটাকে কি একজন মহিলাকে করা হয়েছে। 3 কোটি বাড়ি তৈরির টার্গেট পূরণ করেছে পিএম আবাস যোজনার আওতায় এবং আগামী 5 বছরে আরো কি 2 কোটি বাড়ি তৈরি করা হবে, যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আগামী পরীক্ষায় আসতে পারে আগামী 5 বছরের মধ্যে আরো কয় কোটি বাড়ির লক্ষ্যমাত্রা নিয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? 2 কোটি বাড়ি। এইভাবে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখো 24.23 লক্ষ কোটি কি কর আদায় হয়েছে, এটা অ্যাচিভমেন্ট সম্পর্কে বলেছে, মানে আগের বছরে কি অ্যাচিভ করেছে। 2023-24 অর্থবর্ষে 27.56 লক্ষ কোটি টাকা আয় হয়েছে এবং এতে 24.23 লক্ষ কোটির কর আদায় হয়েছে এবং 44.90 লক্ষ কোটির খরচ হয়েছে। এবং আর্থিক ঘাটতি হবে কি? আর্থিক ঘাটতি যে বাজেট ডেফিসিট আমি বলি সেটার পরিমাণ কি দাঁড়িয়েছে? জিডিপি 5.8%। এবার দেখো আরো কি কি রয়েছে। 75,000 কোটি টাকা ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষ্য কি? বিকশিত ভারত। বিকশিত ভারত লক্ষ্য কবে নিয়েছে? 2047 এর মধ্যে। আসলে ভারত কি বিশ্বের একটি শক্তিধর দেশে কি পরিণত হবে অর্থনৈতিক দিক থেকে। বিকশিত ভারতের জন্য 75,000 কোটি টাকা ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং কি 50 বছরে কি সুদ মুক্ত, 50 বছর কোনো সুদ দিতে হবে না। তারপরে কি ধর্মীয় ট্যুরিজম। আমরা জানি কি ধর্মীয় ট্যুরিজম মানে কি, আমরা দেখো কি রাম মন্দির তৈরি হলো, সেখানে কি অনেক পর্যটক বাইরের থেকে আসবে এবং কি এতে কি হবে, এটা কি ট্যুরিজম ইন্ডাস্ট্রি কি হয় ডেভেলপ হবে, এটাই বলছে ধর্মীয় ট্যুরিজম হবে। মানে কি লাক্ষাদ্বীপ সহ দেশে প্রায় দ্বীপগুলিতে ট্যুরিজম তৈরি হবে। লাক্ষাদ্বীপ নিয়ে একটু কিছুদিন আগে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আর কি এই লাক্ষাদ্বীপে কি সেখানেও কি টাকা কি অ্যালটমেন্ট করা হবে। এখানে এখন যে বাজেট পড়ে সেটা কি ইন্টিম বাজেট, আর এখানে কি সম্পূর্ণভাবে সেরকম ভাবে কি ডিটেলসে ঘোষণা করা হয়নি। আসলে কি নতুন সরকার যখন গঠন হবে তখন নতুন ভাবে কি আবার কি সব ডিটেলসে কি করা হবে, ঘোষণা করা হবে। তারপরে কি দেখো এটা অ্যাচিভ 2014 থেকে 2024 পর্যন্ত বিদেশি বিনিয়োগের পরিমাণ কত ডলার ছিল? 596 কোটি ডলার, যা 2005 থেকে 2013 সালের বিনিয়োগের কয় গুণ হয়েছে? দ্বিগুণ। মানে কি ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে। এতে কি আবার কি দেখো বিমানবন্দর মানে কি যোগাযোগ এবং কি পরিবহন ব্যবস্থারও উন্নয়ন হয়েছে। কত? বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে কি পরিবহন বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। আর দেশে উড়ান ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে এবং বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 149-এ পৌঁছেছে। এটা পরে ডাটাটা ইম্পর্টেন্ট পরীক্ষায়। কততে পৌঁছেছে? 149-টিতে। তারপরে দেখো টিয়ার 2 টিয়ার 3 শহরেও বিমানবন্দর তৈরি হয়েছে, মানে ছোট ছোট শহরগুলিতেও কি এখন বিমানবন্দর তৈরি হচ্ছে। 1000 নতুন বিমান কি অর্ডার দেওয়া হয়েছে, তার মধ্যে 517টি নতুন রুট কি করা হবে? লঞ্চ করা হবে। মানে 1000টি নতুন বিমান কি অর্ডার দেওয়া হয়েছে, বিভিন্ন কোম্পানি কি করবে? তৈরি করবে আরো 1000টি নতুন বিমান, মানে আরো 1000 নতুন বিমান আসছে আমাদের। আর কি হবে? 517টি নতুন রুট তৈরি হবে। তারপরে নেক্সট দেখো এটা আমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কয় ডাটাটা ইম্পর্টেন্ট পরীক্ষায়। 40,000 রেল বগিকে বন্দে ভারতের স্ট্যান্ডার্ডে পরিবর্তিত করা হবে। যে রেল বগিগুলো আছে সেই বগিগুলোকে কি নতুন করে কি আবার তৈরি করা হবে, যেমন কি এখন থেকে দেখছি যে বন্দে ভারতের যে কোচগুলো রয়েছে সে অত্যাধুনিক কোচ, সেরকম স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার কি লক্ষ্যমাত্রা রেখেছে। 40,000 রেল বগিকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডে পরিবর্তিত করা হবে যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। তারপরে দেখো এটাও রেলওয়ে ডেভেলপমেন্ট। রেলওয়ের জন্য 3টি কি ইকোনমিক করিডোর তৈরি করা হবে। কয়টি ইকোনমিক করিডোর তৈরি করা হবে? 3টি। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেন? সিমেন্ট, মিনারেল ও শক্তি করিডোর তৈরি হবে। সেইগুলি করিডোরগুলির নাম কি? সিমেন্ট, মিনারেল, শক্তি করিডোর। এরপর কি ব্যবসা বাণিজ্য কি হবে? আরো কি বৃদ্ধি পাবে। এবং এছাড়াও এর সঙ্গে রেলওয়ের সাথে সাথে কি তৈরি করা হবে? বন্দরের করিডোর কি তৈরি করা হবে এবং কি হাই ট্রাফিক করিডোর তৈরি হবে। এটা মানে কি যে সমস্ত সড়ক পথে যে পরিবহনের সেই কথা বলা হয়েছে। এতে কি হবে? রেল যাত্রা আরো সহজ হবে এবং কি সময়ও কমবে এবং কি এতে কি হবে? ব্যবসা বাণিজ্য আরো বাড়বে এবং কি ভারতের জিডিপির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। এবার দেখো এটা কৃষি ক্ষেত্রে বা পশুপালন ক্ষেত্রে ডেভেলপমেন্ট। ভারত বিশ্বের সব থেকে বড় কি দুগ্ধ উৎপাদক দেশে কি পরিণত হয়েছে, কিন্তু প্রাণীর সংখ্যায় কি কম। রাষ্ট্রে কি একটা গোকুল মিশন সহ লঞ্চ করা হয়েছে। গোকুল মিশন মানে কি গরু যে প্রতিপালন রয়েছে বিভিন্ন ধরনের পশুপালন, সেটার জন্য কি লঞ্চ করা হয়েছে? রাষ্ট্রীয় গোকুল মিশন।
তারপরে কি মৎস্য মৎস্য যে ডিপার্টমেন্ট রয়েছে ফিশারিজ, সেখানেও কি ডেভেলপমেন্ট করা হয়েছে। তারপরে দেখো 2013 সাল থেকে সামুদ্রিক মাছের রপ্তানি দ্বিগুণ হয়েছে। সামুদ্রিক মাছ কি বিদেশে রপ্তানি করা হয়, সেই রপ্তানির পরিমাণ বিদেশি মাছে কত হয়েছে, দ্বিগুণ। প্রতি হেক্টরে 3 থেকে 5 টন মাছ কি হবে, উৎপাদন করা হবে, এবং কি 5টি ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক স্থাপন করা হবে। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যাকোয়া পার্কে কি বিভিন্ন ধরনের মৎস্য উৎপাদনের জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। এরপরে আমরা কি পড়বো, তেল উৎপাদনে আত্মনির্ভর হবে ভারত। ভারত কি করে, বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করে, কিন্তু না, ভারত এখন কি করবে, নিজেরাই কি করবে, তেলের থেকে আত্মনির্ভর হবে। তাহলে কি তৈলবীজ আত্মনির্ভর হবে ভারত, এবং কি সর্ষে, তিল, সূর্যমুখী সহ বিভিন্ন তৈলবীজগুলির উৎপাদন কি হবে, বাড়ানো হবে, এবং আধুনিক কৃষি পদ্ধতিকে কি করা হবে, অনুসরণ করা হবে। আমরা খবরের শিরোনামে শুনতে পাই কি লাখপতি দিদির কথা। আসলে কি বিভিন্ন মহিলা যে গোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে কি করা হয়, তাদেরকে কি অ্যামাউন্ট দেওয়া, তারা বিভিন্ন ডেভেলপমেন্ট বা ছোট ছোট ইন্ডাস্ট্রি হোক বা বিভিন্ন সময় সবজি ইন্ডাস্ট্রি হোক বা বিভিন্ন কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে কি করে, তারা সেই একটা গোষ্ঠীবদ্ধভাবে কাজ করে। সেই ক্ষেত্রে কি বলেছে, 5 বছরে 1 কোটি থেকে বাড়িয়ে 2 কোটি লাখপতি দিদি করার কি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপরে কি যে আমাদের বলি সেলফ ডিপেন্ডেন্ট, এটার মাত্রার সংখ্যা কি বৃদ্ধি পাবে। সব আশা কর্মীকে কি করা হয়েছে, আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনা হবে। তারপরে কি দেখো নেক্সট পয়েন্ট, গ্রামীণ এলাকায় পিএম আবাস যোজনা, মানে কি ঘর তৈরি করে দেওয়া। পিএম আবাস যোজনায় কি 70% বাড়ি কি দেওয়া হয়ে গিয়েছে, আরো কি যাদের বাকি রয়েছে তাদেরও কি দেওয়া হবে। এর মধ্যে অনেক বাড়ির মালিক আবার কি মহিলা, কি বাড়ির যে মালিক তাকে কি মহিলা রাখা হয়েছে। এতে কি হবে, মহিলাদের সম্মান এবং কি স্ত্রী কি আরো বৃদ্ধি পাবে। 3 কোটি বাড়ি তৈরির টার্গেট কি পূরণ করেছে পিএম আবাস যোজনা। আগামী 5 বছরে আরো কত কোটি বাড়ি তৈরি হবে, 2 কোটি। তাহলে লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছে, আগামী 5 বছরের মধ্যে আরো 2 কোটি বাড়ি তৈরির কি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অলরেডি কত কোটি বাড়ি তৈরি করে ফেলেছে, 3 কোটি বাড়ি তৈরির টার্গেট কি পূরণ করেছে পিএম আবাস যোজনা। এরপরে দেখো এই টপিকটি ইম্পর্টেন্ট কি রয়েছে, 9 থেকে 14 বছরের বয়সের মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের টিকা পৌঁছে দেওয়ার কথা বলেছে। সরকার আরো অনেকগুলি মেডিকেল কলেজ স্থাপন করবে এবং কি হাসপাতাল তৈরি করতে চায়, এবং কি 9 থেকে 14 বছর মেয়েদের জন্য কি সার্ভাইভাল ক্যান্সারের টিকা কি পৌঁছে দিতে চায় সরকার। এটা কি অন্যতম লক্ষ্যমাত্রা। এবার দেখো টিকাকরণের হার বাড়ানো হবে। প্রসূতি এবং নবজাতক চিকিৎসার জন্য সরকার আগে কি মিশন লঞ্চ করেছিল, মিশন ইন্দ্রধনুষ 2.0। এর অধীনে কি করা হবে, টিকাকরণ যাদের রয়েছে ছোট ছোট বাচ্চা এবং কি মহিলাদের টিকাকরণের মাত্রা কি হবে, মাত্রাকে আরো বাড়ানো হবে। এর ফলে কি হবে, আমাদের কি পুষ্টি বা রোগ জীবাণু সংক্রান্ত যে আছে, মনে করো রোগ জীবাণু থেকে কি অনেক কি রক্ষা পাবে। এরপরে আমরা আলোচনা করব কি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কি আশা কর্মীরা, যা পূর্বে আমরা বলেছি। এখানে আরেকবার এখানে লেখা রয়েছে, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন সব আশা কর্মী এবং কি অঙ্গনারী কর্মীরা। আর কি হবে, হাসপাতাল এবং মেডিকেল তৈরিরও কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। মধ্যবর্তীদের জন্য কি বাড়ি তৈরির সুযোগ রয়েছে, এটাও আলোচনা করেছি। এবং কি বিদ্যুৎ নিয়েও একটি কি বড় ঘোষণা করেছেন। কি বলেছেন, বিকল্প শক্তির ব্যবহার বাড়ানো হবে। বিকল্প শক্তি বলতে কি, আমরা সাধারণত কি যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা কি কয়লা থেকে তৈরি করা হয়, এবং ওটা না করে কি সৌর প্যানেলের দিকে ধাবিত হচ্ছে। এটাই এখানে বলা হয়েছে। বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর ব্যবস্থা করা হবে। 1 কোটি পরিবারে 300 ইউনিট করে বিদ্যুৎ কি বিনামূল্যে পাবে প্রতি মাসে। এই ডাটাটা ইম্পর্টেন্ট। তাহলে কত কোটি পরিবার, 1 কোটি পরিবার, আর কত ইউনিট করে বিদ্যুৎ পাবে, 300 ইউনিট করে বিদ্যুৎ পাবে বিনামূল্যে প্রতি মাসে। আর এর ফলে কি হবে, প্রতি মাসে পরিবারগুলির প্রায় 15,000 থেকে 18,000 টাকা কি হবে, সেভ হবে। এই ছিল আমাদের কি বাজেট সংক্রান্ত আলোচনা। এখানে দেখো এই বাজেট এবার পেশ করা হয়েছে সেটা হলো কি অন্তর্বর্তীকালীন বাজেট। এরপরে হয়তো নতুন সরকার যখন গঠন হবে তখন কি সম্পূর্ণরূপে কি হবে, বাজেট প্রকাশ করা হবে। এখানেও এরকম সম্পূর্ণরূপে ডাটা কিছু কিছু কি দেওয়া হয়নি, যেহেতু মোটামুটি কি আলোচনা করেছে, কারণ যেহেতু এটা কি অন্তর্বর্তীকালীন বাজেট। তবে আজকে এই ক্লাস নিয়ে আলোচনা করা এটা শুধু সবাই মনে রাখতে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমাদের যারা মনে করো আমরা সাধারণ আম জনতা, আমার সবার জন্য জানা দরকার সরকার কি কি পদক্ষেপ নিতে চলছে এই বছরে। তবে আজকের ক্লাস তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তোমরা তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। এবং তোমরা মনে রাখবে এই যেটার পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কি দিয়ে দিয়েছি, তোমরা সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো।